গল্পটা শুরু হয় দুটি রাজ্যকে দেখিয়ে, যে রাজ্য দুটি মাটিতে নয় বরং সমুদ্রের অনেক গভীরে অবস্থিত। হ্যাঁ, সমুদ্র। এই পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যা আমরা আধুনিক টেকনোলজি ইউজ করেও ধরতে পারি না। আর তেমন একটি উদাহরণ হলো অ্যাটলান্টিস, যেটি দুটি ভাগে বিভক্ত। এক ভাগ হলো লাইট কিংডম আর এক ভাগ হলো ডার্ক কিংডম। লাইট কিংডমের বাসিন্দারা সকলেই সমুদ্রের দেবতা পোসাইডনের খুব বড় ভক্ত, কিন্তু তাদের দিক থেকে ডার্ক কিংডমের বাসিন্দারা পোসাইডনের শত্রু হেরার ভক্ত। কিন্তু একসময় নাকি এই দুটি কিংডমে মিলেমিশে থাকতো, কিন্তু বলা হয় একটা ভয়াবহ যুদ্ধে এই রাজ্য দুটির মধ্যে সকল সম্পর্ক ভেঙে যায়, যার প্রধান কারণ ছিল হোলি লোটাস। এইটুকু বলেই থামলেন একজন বৃদ্ধ মহিলা। মহিলা বললে ভুল হবে, একজন বৃদ্ধ মৎস্যকন্যা বা মারমেড। তারপর কি হলো রাজমাতা? তারপর এমন সময় কিছু সৈনিক তাদের ঘরের সামনে আসে। প্রিন্সেস, রাজমাতাকে তার কক্ষে কিং ডাকছেন, প্লিজ তাকে আপনি যেতে বলুন। রাজমাতা তাদেরকে উত্তর দেয়, তোমরা যাও, আমি আসছি। প্রিন্সেস, তুমি থাকো, বাকিটা আমি পরের দিন বলবো, আমি এখন যাই। এই কথা বলেই রাজমাতা চলে গেলেন। এবার আসে পরিচয় পর্বে। কিম টেহিয়াং বা তে, সে হলো লাইট কিংডমের প্রিন্সেস বা ভাবি রানী, যাই বলতে পারো তোমরা, কারণ তার বাবা সে একমাত্র সন্তান, সেই সামলাবে তার বাবার পরে এই সাম্রাজ্য। সে তার ঠাকুমার কাছে এই দুই রাজ্যের বিভেদের গল্প শুনছিল। টেহিয়াং দেখতে খুবই সুন্দরী, সমস্ত অ্যাটলান্টিসে তার মতো সুন্দরী মৎস্যকন্যা আর একটাও নেই। তার জন্য সকলেই পাগল, কিন্তু টেহিয়াং সেসব দিকে কোনো গুরুত্ব দেয় না। রাজমাতা চলে যেতে তে তার বিশাল এবং আকর্ষণীয় লেজটা নেড়ে সমুদ্রের উপরে উঠে আসে এবং দূরে ভূমির দিকে তাকিয়ে বলতে থাকে। রাজমাতা বলে, ভূমি নাকি খুব সুন্দর, ভূমিতে নাকি মানুষ বসবাস করে, আমিও দেখতে চাই ভূমি কেমন, আমিও যেতে চাই সেখানে, কিন্তু রাজমাতা যে আমাকে পারমিশনই দেবেন না। এই কথা বলে তে বসে বসে আকাশের চাঁদ দেখতে লাগলো। অন্যদিকে, কিন্তু মা, আমার মেয়েটা যে এখনো অনেক ছোট, নিয়তিকে আমরা বদলাতে পারবো না সুবিন। তেও তার সঙ্গেই কেবল হোলি লোটাসকে উদ্ধার করতে পারে, তারাই তাকে জীবিত করতে পারে, যেটা আমাদের এই সমস্ত দুনিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মা, পূর্বপুরুষরা যে বলতো নিয়তি আবার ফিরবে, আবার তৈরি হবে সেই একই পরিস্থিতি যেখান থেকে বেছে নেবে তারা তাদের নিয়তি। কিন্তু মা, আমার মেয়েটা যে এখনো অনেক ছোট, ও যে এসব মারপ্যাচ কিচ্ছু বুঝবে না, আমি চাই না ওর ফুলের মতো জীবনটা নষ্ট হয়ে যাক। মা, তুমি যে কিছুই করতে পারবে না সুবিন, এইটা যে তাদের নিয়তি, যেটা লেখা হয়েছে বহু শতাব্দী আগে, আমরা চাইলেও যে কিছু করতে পারবো না। সুবিন তার মার ব্যথাতুর দৃষ্টির দিকে তাকিয়ে ভাবে, তুমি নিশ্চয়ই কিছু ভেবেছো, তাই না মা? রাজমাতা সুবিনের চোখের ভাষা বুঝতে পারি তার চোখ নামিয়ে নেয়। হে গ্রেট গড পোসাইডন, আমার একমাত্র আশার প্রদীপকে তুমি বাঁচিয়ে রেখো। আমি জানি না আমি থাকবো কি থাকবো না, কিন্তু তাকে তুমি রক্ষা করো। টেহিয়াং সমুদ্রের ওপরে বসেছিল এবং জল নিয়ে খেলছিল। জলকে কন্ট্রোল করা টেহিয়াংয়ের জন্মগত পাওয়ার। প্রত্যেকটা মারমেড বা মারম্যানেরই জন্মগত কিছু স্পেশাল পাওয়ার থাকে, আর তারা যদি রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে তাহলে তাদের পাওয়ারের পরিমাণ একটু বেশি হয়। এমন সময় তার কানে যেন একটা আওয়াজ আসে, কেউ যেন খুব কাতর কণ্ঠে তাকে ডাকছে। এই কণ্ঠটা শুনে তের জন্য মন উতলা হয়ে ওঠে। সে কিছু একটা আশঙ্কা করে আর দেরি না করে সমুদ্রে লাফ দেয় এবং খুব দ্রুত তার বিশাল লেজটা নেড়ে তার প্যালেসের দিকে যেতে থাকে। বাবা, রাজমাতা, ইয়ংতান, কোথায় তোমরা? তে সামনের দিকে এগোতে থাকে। সে আগে কখনো এই প্যালেসকে এমন শান্ত দেখেনি। তে রাজসভায় এসে সম্পূর্ণ অবাক হয়ে যায়। চারিদিকে মৃতদেহ ছড়ানো ছিটানো রয়েছে। সবার প্রথমে তার চোখে পড়ল তার সবচেয়ে প্রিয় সিহর্স ইয়ংতানের মৃতদেহটা। তে আটকে ওঠে। তে কিছু একটা আশঙ্কা করে ভয়ে সামনের দিকে এগোয়। সামনের দিকে যেতে সে যেন সম্পূর্ণ অবাক হয়ে যায়। তার বাবা এবং রাজমাতার মৃতদেহ। বাবা! তে ছুটে তার বাবার কাছে যায়। বাবা, বাবা তাকাও বাবা! রাজমাতা তখনও জীবিত ছিলেন। তিনি তেকে খুব কষ্ট করে ডেকে বললেন, তে মা, তে। রাজমাতা, রাজমাতা আপনার এই অবস্থা কি করলো? আমার হাতে যার বেশি সময় নেই তে। তে, তোমাকে আমি কিছু বলতে চাই। হোলি লোটাসকে এবার খুঁজতে হবে তেও, আর দেরি করো না, তাহলে সে সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। তুমি আবার ভূমিতে যাও। কিন্তু কিন্তু আমি একা কি করে হোলি লোটাস খুঁজবো রাজমাতা? বলো না রাজমাতা। কে বলেছে তুমি একা? সে আছে তো, সে আসবে, তোমার কাছে সে আসবে, যার সঙ্গে জড়ো তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু একটা কথা, যা চোখে, ওরা আসছে। তেমা, তুমি পালিয়ে যাও, ওরা আসছে।
রাজমা, আমি তোমাকে ফেলে যাব না। তুমি আর দেরি করো না, তুমি চলে যাও। আমাদের সাম্রাজ্যের কথা ভেবে, এই দুনিয়ার কথা ভেবে তুমি চলে যাও। রাজমা তার চোখের দিকে শেষবারের মতো তাকালো, যেখানে এক ঝলক ভেসে উঠল কিছু দৃশ্য। সবাই ডার্ক কিংডমের বাসিন্দা, তারা সব তছনছ করছে। আর দূরে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি, যার পরনে একটা কালো লম্বা ফতুয়া টাইপের জিনিস, যার কবিতাতে সম্পূর্ণ মুখ ঢাকা, কেবল দৃশ্যমান তার উজ্জ্বল নীল চোখ দুটো। তেইশান আর দেরি না করে গ্রেট গড পোসাইডনের মন্দিরে চলে যায়, কারণ ডার্ক কিংডমের বাসিন্দারা অভিশপ্ত, তারা কখনোই পোসাইডনের মন্দিরে প্রবেশ করতে পারবে না। তে কাতর কণ্ঠে পোসাইডনকে ডাকতে থাকে, হে প্রভু, আমি কি করব? আমাকে রাস্তা দেখাও। তুমি আমার সবকিছু কেড়ে নিলে, আমি এবার কি করব? তখনই তেশার সামনে একটা উজ্জ্বল বস্তু দেখতে পায়। সেই বস্তুটার উজ্জ্বলতা দেখে তে বুঝতে পারলো যে পোসাইডন নিজে স্বয়ং এসেছেন। হে প্রভু, আমি কি করব? আমাকে রাস্তা দেখাও তুমি। চিন্তা করো না প্রিন্সেস তেইয়াং, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি মানব রূপ ধারণ করতে পারবে, আর যে কোনো একবার তুমি নিজেকে তোমার জীবনের সবথেকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারবে। কিন্তু একটা কথা, মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবে না, না হলে তোমার সব শক্তি তুমি হারিয়ে ফেলবে। আর মনে রেখো, যা চোখে দেখা যায় তা সবসময় সত্যি হয় না, আর যা সত্যি হয় তা সবসময় চোখে দেখা যায় না। এই কথা বলে পোসাইডন অদৃশ্য হয়ে গেলেন। অন্যদিকে ডার্ক কিংডমের রাজদরবারের সিংহাসনের উপরে বসে আছে সে একজন মারম্যান, ডার্ক কিংডমের কিং জিয়ন চাংকুক, যার মনে মায়াদা নামক কোনো বস্তু নেই। সে শুধু চেনে ক্ষমতা আর প্রতিপত্তি, যার জন্য সে সবকিছু করতে পারে। তার জীবনের একটাই লক্ষ্য, হোলি লোটাসকে জীবিত করে তার নিজের দখলে আনা এবং সমস্ত সমুদ্রকে নিজের হাতের মুঠোয় করা। তার পাশে দাঁড়িয়ে ছিল জাংকুকের গুরুদেব কাই। কাই জাংকুককে বলে, কিং, আমি আপনাকে কতবার বারণ করেছি যে ভূমিতে যাবেন না আপনি, কিন্তু আপনি প্রত্যেকবার সেই ভূমিতে যান। যদি কেউ আমাদের অস্তিত্বের কথা জেনে যায়? ভূমি আমার মা গুরুদেব, ভূমিকে আমি ভালোবাসি। তাছাড়া মানুষদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আর আপনি তো বলেছিলেন যে হোলি লোটাস ভূমিতে আছে। গুরুদেব চুপ করে গেলেন। তাহলে আর কত দেরি করবেন? হোলি লোটাসকে খুঁজুন, আমাদের রাজ্যে তাকে খুব প্রয়োজন। জাংকুক তার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং বলে, আর দেরি নয়, আগামী ব্লু মুনের পরেই আমি হোলি লোটাসকে দখল করব। তারপর এই গোটা সমুদ্র আমার, শুধুই আমার। গুরুদেব মনে মনে বলে, কে কি পাবে তা তো পরেই দেখা যাবে। জাংকুক পরের দিনটা সেনাপতি ইয়ুঙ্গিকে তার রুমে ডাকে। ইয়ুঙ্গি তার হাতগুলি বুকের কাছে আড়াআড়ি ভাবে রেখে জাংকুককে সম্মান জানিয়ে বলে, হুকুম মহারাজ, ভূমিতে যাওয়ার সময় এসে গেছে। ইউ আন্ডারস্ট্যান্ড না হোয়াট আই সে? জাংকুক কথাটা বাঁকা হেসে বলেছিল। ইয়ুঙ্গি হেসে বলে, ইয়েস বস। সুগা আর জাংকুকের রুমের একটা সিক্রেট দরজার কাছে আসে। সেখানে একটা টানেল আছে যা হিউম্যান ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। জাংকুক আর সুগা সেই টানেলের মাধ্যমে চলে যায় হিউম্যান ওয়ার্ল্ডে এবং কিছুক্ষণ পরে একটা বিশাল ম্যানশনের সুইমিং পুলে চলে আসে। ফাইনালি জিয়ন জাংকুক ইজ ব্যাক। ইয়েস বস। এবার হয়তো অনেকেই কনফিউজ যে কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। তাহলে বলি, জাংকুকের বাবা ছিলেন ডার্ক কিংডমের কিং। তার কাছে হিউম্যান ফর্মে চেঞ্জ হওয়ার পাওয়ার ছিল, তাই সে মাঝে মধ্যে ভূমিতে আসতো। আর সেখানে জাংকুকের মায়ের সঙ্গে তার দেখা হয়। এক নজরেই তার দুজনের প্রেমে পড়ে যায়। জাংকুকের মা প্রথম ভয় পেলেও পরে সে সবকিছু মেনে নেয় এবং জাংকুকের বাবাকে বিয়ে করে। হিউম্যান আর মারমেইডের সম্পর্ক কঠিন হলেও ইম্পসিবল নয়, শুধু দুজনকেই তাদের জীবনের কিছু আয়ু ত্যাগ করতে হয়, আর তারা তাই করেছিল। এই কারণেই যেখানে সমস্ত মারমেইড বা মারম্যানকে অনেক কাঠখড় পোড়াতে হয় হিউম্যান ফর্ম অ্যাচিভ করার জন্য, সেখানে জাংকুক এই ক্ষমতাটা পেয়েছিল জন্মগতই। কিন্তু ইয়ুঙ্গিকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে হিউম্যান ফর্ম অ্যাচিভ করার জন্য। মায়ের সূত্রে জাংকুক ছোট থেকেই ভূমিতে আসতো এবং সে নিজেকে সম্পূর্ণ মানুষদের মতো করে তৈরি করে নিয়েছিল, যাতে সে খুব সহজেই হিউম্যান ওয়ার্ল্ডে আসা যাওয়া করতে পারে। জাংকুক তার কিছু কাজ মিটিয়ে সমুদ্রের পাড়ে আসে। সমুদ্র যেন তাকে ডাকছে। এমনই হয়, যখন সে সমুদ্রে থাকে তখন তাকে ভূমি ডাকে, আবার যখন সে ভূমিতে থাকে তখন তাকে সমুদ্র ডাকে। জাংকুক সুগাকে গাড়িতে তার জন্য ওয়েট করতে বলে নিজে সমুদ্রের পাড় ধরে হাঁটতে থাকে এবং আপন মনেই ভাবতে থাকে, আর মাত্র কিছুদিন, তারপরে হোলি লোটাস আমার। কিন্তু আমার মন কেন এতে সায় দিচ্ছে না? মনে হচ্ছে আমি যেন কোনো ভুল করছি। আর সেই বন্দির কথাটা, জাংকুকের কানে কিছু কথা ভেসে আসতে লাগলো। অন্ধকারে থাকতে থাকতে অন্ধ হয়ে গেছিস তুই।
ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চলছে তোর বিরুদ্ধে। সময় থাকতে ঠিক পথে আয়, ঠিক কর পোসাইডনের কাছে আয়, তুই স্মরণে আয় তাই, না হলে হারাবি, সব হারাবি। আর আর তাকেও হারাবি, কিচ্ছু থাকবে না, হারাবি সব, হারাবি সব। জাংকুক হঠাৎ করে সমুদ্রের ঢেউয়ে তার সম্মতি ফিরে পেল। না না না, আমি সব কি ভাবছি? ওই পাগলের কথা আমি কেন ভাবছি? আমি কেবল গডেস হেলার ভক্ত, আর আমি কেবল তাকে আর আমার গুরুদেবকেই মানি। আমার গুরুদেবের কথাই আমার কাছে শেষ কথা। যে কখনোই আমাকে মিথ্যা বলবেন না বা আমার খারাপ চাইবেন না, বাকি সবাই ভুল। মা বাবার পরে আমি কেবল তাকেই সম্মান করি, আর তিনি কখনোই ভুল হবেন না। জাংকুক এইসব আকাশ পাতাল ভাবছিল, তখনই সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে সে একটা নিজের জায়গায় চলে আসে। তখন তার চোখে পড়ে একটা নারী অব্যয়, যার শরীরে পোশাকের চিহ্ন মাত্র নেই। ও মাই গড, এই মেয়েটা কি? এই অবস্থায় এখানে কেন? জাংকুক তার গায়ের শার্টটা খুলে ওই মেয়েটাকে জড়িয়ে দেয় এবং তার দিকে তাকে ঘোরায়। মেয়েটির মুখ দেখেই জাংকুকের হার্টবিট যেন কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জাংকুক মেয়েটার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। সে ভাবছে তার হার্ট যেন এই মুহূর্তে খুলে তার হাতে চলে আসবে। ড্যাম ইট, এসব কি হচ্ছে? যাচ্ছে তাই, ও থাক, আমার কি, আমি যাই। এই কথা বলে জাংকুক চলে যাচ্ছিল, কিন্তু তখনই সে আবার ফিরে আসে এবং আবার ভালো করে মেয়েটার দিকে তাকায় এবং তাকে কোলে তুলে নেয়। এই মনুষ্যকন্যা, কে তুমি? তোমাকে দেখে আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছে, যা কখনো হয়নি। তোমাকে একা ফেলে যেতে মন চাইছে না। জাংকুক তাকে তাদের গাড়িতে আনে। ইয়ুঙ্গি অবাক হয়ে যায়। কি মানে বস, এই মেয়েটাকে? আমি জানি না ইয়ুঙ্গি, কিন্তু একই অবস্থায় এখানে ফেলে যাওয়া আমাদের উচিত হবে না। তাছাড়া একজন মানুষ নিজেকে প্রোটেক্ট করতে পারবে না। সেই মেয়েটি কেউ ছিল না, সেই মেয়েটি ছিল তে। জাংকুক তেকে তাদের ম্যানশনে নিয়ে চলে আসে। সে তাকে গেস্ট রুমে নিয়ে যায় এবং তাকে শুয়ে দিয়ে একটা স্পেল আওড়াতে থাকে এবং হঠাৎ করে তেইজাংয়ের পরনে সমস্ত পোশাক পাল্টে যায়। জাংকুক এবার তেইজাংয়ের মাথায় তার একটা আঙুল দিয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে এবং চোখ বন্ধ করে কিছু একটা দেখার চেষ্টা করতে থাকে। বস, এ মানুষ, এর জন্য ডাক্তার ডাকবো? ইয়ুঙ্গি, চুপ করো। জাংকুক তেইজাংয়ের কপালে হাত দিয়ে তেইজাংয়ের অতীত দেখার চেষ্টা করছিল, কিন্তু জাংকুক হঠাৎ বিরক্তির সঙ্গে বলে, না, আমি ওর অতীত দেখতে পারছি না কেন। কিছুক্ষণ পর তের জ্ঞান ফেরে। সে চোখ খুলে আশেপাশে দেখে চমকে যায়, কারণ সে আগে কখনো এইসব দেখেনি। সব আসবাবপত্রই কেমন যেন অদ্ভুত ধরনের। তে অবাক হয়ে ভাবতে থাকে, সে এখানে কি করে এলো? তাকে তো ডার্ক কিংডমের কিছু হাঙর তাড়া করেছিল। সে কোনো মতে পালিয়ে ভূমিতে এসেছিল। তারপর আর তার কিচ্ছু মনে নেই। তাহলে কি কোনো মানুষ তাকে? তেইয়াং আর কিছু না ভেবেই তড়িঘড়ি তার শরীর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে তার পায়ের দিকে তাকালো। সুগা তো তেইয়াংয়ের কাণ্ড দেখছে আর ভাবছে, মেয়েটা কি পাগল নাকি? তেইয়াং মনে মনে পোসাইডনকে অনেক ধন্যবাদ জানায়, কারণ তার শরীরের নিচের অংশে তার লেজের বদলে পা শোভা পাচ্ছিল। এই মেয়ে, তোমার নাম কি? তেইয়াং চুপ করে আছে। তুমি কোথায় থাকো? তোমার এমন অবস্থা কি করে হলো? কি হলো বলো? তুমি কি বোবা নাকি? এই মেয়ে। সুগা এই কথাটা একটু জোরেই বলেছিল। তেইয়াং ভয়ে চমকে একটুখানি পিছিয়ে যায়। কি হলো, উত্তর দাও। তুমি কি বোবা? তেইয়াং চুপ করে আছে। সে কি করে উত্তর দেবে? একেই তো সে অনেক ভয় পেয়ে আছে, তার উপরে সুগা তার সঙ্গে মানুষের ভাষায় কথা বলছে, আর সে কখনো মানুষের ভাষা শোনেইনি, বলা তো দূরের থাক। এইভাবে সুগা বাইরে বেরিয়ে আসে একরাশ বিরক্তি নিয়ে। কি হলো, কিছু বললো? না, বোবা মনে হয়। জাংকুক আর কিছু বলল না। সে সুগার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য সিঁড়ি থেকে নিচে নেমে আসলো। জাংকুক আর সুগা নিচে কিছু ইম্পর্টেন্ট কথা বলছিল, তখনই তে তাদের দিকে দৌড়ে আসতে নেয়। জীবনে কখনো পায়ে ভর করে হাঁটার না কারণে তের পাগুলো কাঁপছিল, তাই সে নিজেকে আর সামলাতে না পেরে জাংকুকের সঙ্গে ধাক্কা খায় এবং জাংকুক তের কোমর জড়িয়ে ধরে। এই প্রথমবার তে তার শরীরে কোনো পুরুষের স্পর্শ পেয়েছে এবং তা প্রথমবার জাংকুককে দেখছে। তে যেন তার সামনে কোনো গ্রিক গডকে দেখছে। এত সুন্দর পুরুষ সে মার্মেড ওয়ার্ল্ডে কখনোই দেখেনি, লাইট কিংডমে তো দেখেনি, আর ডার্ক কিংডমে ওই ভয়ঙ্কর হাঙরদের মধ্যে তো আশাই করা যায় না। কিন্তু তে তো আর এটা জানে না যে সে যাকে দেখছে সে নিজেই ডার্ক কিংডমের কিং। এইসব আমি কি ভাবছি? না না, প্রভু আমাকে সাবধান করেছেন যেন আমি কখনো কোনো মানুষের সঙ্গে ঘনিষ্ঠ না হই। এসব ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তেইয়াং জাংকুককে ধাক্কা মারে। জাংকুক তো আরেক দফা তের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। জাংকুক মনে মনে ভাবে, এত নিখুঁত রূপ, কেট গডেস হেলা, কে মানব কন্যা? এত
এত সুন্দর আমি কাউকে আর কখনো দেখিনি। তের ধাক্কায় জাঙ্কুকের সম্মতি ফেরে। কোথায় যাচ্ছ তুমি? আমি ভয় পেয়েছিলাম। তুমি কথা বলতে পারো? তাহলে বলছিলে না কেন? তেইহাং যেন সুগার কথা শুনে আবার কেঁপে ওঠে। সুগা আস্তে। আমি কি হলো বলো, আমি করছো কেন? ইয়ুঙ্গি ও ভয় পাচ্ছে। ও সরি, ও ভয় পাচ্ছে। ভয় পেও না, আমরা মানুষ খাই না, আমরা শার্ক, আমরা গোল্ডফিশ খাই। তে যেন আরো ভয় পেয়ে গেল। আরে এমন ভয় পাচ্ছ যেন তুমি নিজেই একটা গোল্ডফিশ। ইয়ুঙ্গি স্টপ, বিহেভ ইয়োরসেলফ। সে ভয় পাচ্ছে। সুগা চুপ করে যায়, সে আর কিছুই বলে না। তে জাঙ্কুকের ম্যানশনে আছে আজ 2 দিন হয়ে গেল, কিন্তু সে ঘর থেকে এক পাও বেরোয়নি এবং কেবল ফল খেয়েছে। তাই জাঙ্কুক তেকে ডেকে বলে, তুমি কিছু খাবে না? আর কতদিন ফল খেয়ে থাকবে? এসো নিচে এসো। তে না চাওয়া সত্ত্বেও ডাইনিং টেবিলে গেল, কিন্তু খাবার দেখে সে অবাক, কারণ খাবারে ছিল মাছ মাংস। প্রত্যেকটা মারমেড বা মারম্যানেরই একটা ইনার বিস্ট থাকে, আর জাঙ্কুক আর সুগার ক্ষেত্রে সেটা ছিল একটা শার্ক। এই কারণে তারা মাংসাশী ছিল, কিন্তু তে ছিল গোল্ডফিশ, তাই সে এসব কিছুই খায় না। তে জাঙ্কুককে বলে, বলছি আমি না এসব খাই না, শাকসবজি হবে? তুমি কি ভেজিটেরিয়ান? তে ঘাড় নেড়ে হ্যাঁ বলে। জাঙ্কুক বলে ওকে। জাঙ্কুক তেহিয়াংকে নানা রকমের শাকসবজি এবং সালাদ খেতে দেয়, তে সেটাই খায়। রাত্রেবেলা তে তার রুমে ছিল এবং ভাবছিল, আমাকে সেই হোলি লোটাস খুঁজতেই হবে, আর সেই ব্যক্তিকেও যে আমাকে সাহায্য করবে। তখনই তের মনে জাঙ্কুকের মুখটা ভেসে উঠল। তে ভাবল, জাঙ্কুক উনি যে মানুষ, কিন্তু কি করে আমি? না, গড আমাকে বলেছেন আমাকে মানুষদের থেকে দূরে থাকতে। কি আমি কি দ্বন্দ্বে পড়লাম? ওইদিকে জাঙ্কুক সে তের কথা ভাবছে। তেহিয়াং, আমি এখনো তোমার কোনো পরিচয় জানি না, কেবল জানি তোমার এই মিষ্টি নামটা। কিন্তু আমি এটুকু বুঝে গেছি যে আমার এই মনে একজন এসেছে, আর সে হচ্ছে তুমি। তোমাকে মনে হয় আমি মন দিয়ে ফেলেছি তে, কিন্তু কিন্তু আমার আসল পরিচয় জানলে তুমি যে আমাকে ভয় পাবে, ঘৃণা করবে। তখন তখন আমি কি করব? না, আমি ডার্ক কিংডমের কিং। যখন একবার আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি যখন একবার তোমাকে মন দিয়েছি, তাহলে তোমাকে আমি আমার কুইন বানাবো। কিন্তু তোমাকে আমি নিজের করার পর যাতে তুমি আমাকে ছেড়ে না যেতে পারো, তারই ব্যবস্থা করে রাখবো। কারণ আমার নজর একবার যার উপরে পড়ে, তাকে আমি নিজের করেই ছাড়ি, সেটা কোনো বস্তু হোক বা কোনো মানুষ। এইভাবেই দিন কাটতে থাকে। কেউ যে জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়ছে এটা সে খুব ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু সে জেদ ধরেই থাকে। সে তার সিদ্ধান্তেই অটুট। সে জাঙ্কুককে তার মন দিতে চায় না। তে বুঝতে পারে যে জাঙ্কুক তাকে পছন্দ করে, কিন্তু কিন্তু তাদের এই সম্পর্কটা যে অসম্ভব। একদিন তে জাঙ্কুককে ডেকে বলে, মিস্টার জিয়ন, আমাকে একটু সমুদ্রে নিয়ে যাবেন? কেন? তে কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে নেয়। জাঙ্কুক তখন বলে, ঠিক আছে চলো। জাঙ্কুক ড্রাইভ করছিল, একটা জাঙ্কুকের দিকেই তাকিয়েছিল এবং মনে মনে ভাবছিল, এত স্নিগ্ধ কোনো পুরুষ কি হতে পারে? এইভাবে তে আর জাঙ্কুক সি বিচে চলে আসে। সেখানে গিয়ে জাঙ্কুক থেকে গাড়ি থেকে নামতে বলে এবং নিজেও নেমে পড়ে। জাঙ্কুক বিচে গিয়ে বসে পড়ে বালির ওপরে এবং তেইহাং জলের ধারে হাঁটতে থাকে। জাঙ্কুক তেইহাংকে বলে, জলে নামবে না? তে তখন ঝটকা মেরে বলে, না। কেন? না মানে আমার সমুদ্রের জলে একটু অ্যালার্জি আছে। ও ঠিক আছে। তেইহাং জাঙ্কুককে বলে, আপনি কেন বসে আছেন, আপনি জলে নামবেন না? জাঙ্কুক তেইহাংকে কোনো উত্তর দেয় না। তেইহাং বলে, কি হলো বলুন? জাঙ্কুক তখন হঠাৎ থেকে বলে, জানো তে, এই যে ভূমি দেখছো, এটা আমার মা, আর ওই যে সমুদ্র, সে আমার বাবা। তে মনে করে জাঙ্কুক হয়তো এমনি মজা করে বলছে। তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি আসার সময় সে একটা পোসাইডনের মন্দির দেখতে পায়। সে জাঙ্কুকে গাড়ি থামাতে বলে, মিস্টার জিয়ান, প্লিজ গাড়িটা একটু থামান। কি হলো? আমি ওইখানে যাব। তে আঙুল দিয়ে পোসাইডনের মন্দিরটা দেখালো। জাঙ্কুক চুপ করে আছে। কি হলো, গাড়ি থামান। জাঙ্কুক মন্দিরের সামনে গাড়ি থামালো। তেইহাং গাড়ি থেকে নামলো। আপনিও চলুন। পোসাইডনের মন্দির? না, আমি যাব না, তুমি যাও। কেন? আমি বেশি কথা বলা পছন্দ করি না তেইহাং। এই প্রথমবার তে জাঙ্কুককে জোর গলায় কথা বলতে শুনলো। তে মন্দির থেকে আসার পর তারা বাড়ি চলে আসে। এইদিকে তে ও জাঙ্কুক দুজনেই হুইল লোটাস খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। একদিন জাঙ্কুকদের বাড়িতে একজন অচেনা ব্যক্তি আসে। হাই, আই এম পার্ক জিমিন, তের খুব ক্লোজ ফ্রেন্ড।
প্লিজ তাকে একটু ডেকে দেবেন। বাড়িতে কেউ ছিল না। মেড জিমিনকে উত্তর দেয়, কিন্তু স্যার বলেছেন মিসের কাছে কেউ যেতে না যায়, মিসের কেউ নেই। প্লিজ ওর রুমটা আমাকে একটু দেখান। ও অনেক বড় সমস্যায় পড়েছিল, এই কারণে ও কাউকে কিছুই বলেনি, কিন্তু আমি ওর খুব ক্লোজ ফ্রেন্ড। প্লিজ আমাকে ওর রুমে নিয়ে যান। মেড জিমিনকে তার রুমে নিয়ে যায়। জিমিনকে তার রুমে দেখে তে খুব চমকে ওঠে। জিমিন, তুমি এখানে? প্রিন্সেস, আমাকে এখানে গড পোসাইডন পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে এসেছি। সেই ব্যক্তি আপনাকে রাস্তা দেখাবেন, তিনি আপনাকে সাহায্য করবেন। আমার সঙ্গে চলুন আপনি। তে ও জিমিন একটা গুহায় চলে আসে। সেখানে একজন ছিলেন। বোগান তেহিয়াংকে বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম প্রিন্সেস। তোমার মনে অনেক প্রশ্ন, আমি জানি সেগুলো কি। তাহলে শোনো, হলি লোটাস খুবই পবিত্র একটি জিনিস, কিন্তু বহু বছর আগে এক প্রেমিক যুগলের অভিশাপে তা নষ্ট হয়ে যায়, যার প্রভাব পড়েছে সমগ্র জগতে। কেবল এক পবিত্র প্রেমিক প্রেমিকাই পারবে তা পুনর্জীবিত করতে, এই জগৎকে বাঁচাতে। পবিত্র প্রেম? তের চোখের সামনে আবারও জাংকুকের মুখটাই ভেসে ওঠে। অন্যদিকে পবিত্র প্রেম? হ্যাঁ, কিং, যে প্রেমে কোনো স্বার্থ থাকবে না, কোনো লোভ থাকবে না, কেবল থাকবে ভালোবাসা। এমন কি কেউ আছে কিং? কারণ হাতে আমাদের আর বেশি সময় নেই। ব্লু মুনের আগেই আমাদের হলি লোটাস চাই। জাংকুক মুচকি হাসে এবং বলে, আছে গুরুদেব, কিন্তু কিন্তু কি কিং? কিন্তু সে যে একজন মানুষ। মানুষ? কিন্তু কিং, চার কিংডমের কিং একজন মানুষকে? এটা কি করে হতে পারে? মাও তো একজন মানুষ ছিল গুরুদেব। কাই চুপ করে যায়। ঠিক আছে কিং, কিন্তু তাকেও কিন্তু আপনাকে ভালোবাসতে হবে, আর সেই ভালোবাসা যেন হয় একদম পবিত্র। সে দায়িত্ব আমার গুরুদেব। কাই জাংকুকের এমন মনোভাব শুনে মনে মনে ভাবে, তার মানে জোয়ারের জল ঠিক দিকেই যাচ্ছে। কিন্তু জিয়ন জাংকুক, তোমার সামনে যে কি অপেক্ষা করছে তা তো তুমি জানোও না। কেটে যায় বেশ কিছুদিন। সেই দিন ওই কথা শোনার পর থেকেই জাংকুকের প্রতি তার অনুভূতির উপর পুরো শিওর হয়ে গেছে। সেও জাংকুককে ভালোবেসে ফেলেছে। কিন্তু সে কি জানে যে জাংকুকও তাকে ভালোবাসে? জাংকুকও তাকে দেখে বুঝতে পারছে যে তেও তাকে পছন্দ করে, তাই সে ঠিক করেছে সে তাকে তার ভালোবাসার কথা বলে দেবে। জাংকুক ইয়ুঙ্গিকে ডাকে। ইয়ুঙ্গি? ইয়েস বস। জাংকুককে আজকে খুব খুশি খুশি মনে হচ্ছিল। ইয়ুঙ্গি তাকে প্রশ্ন করে, সামথিং স্পেশাল বস? আজকে তাকে সবকিছু বলে দেবো ইয়ুঙ্গি, সবকিছু অ্যারেঞ্জ করো। জাংকুকের এই কথা শুনে সুগার মুখটা যেন মলিন হয়ে যায়। ইয়েস বস। সন্ধ্যাবেলাতে ছাদে গেল। সে দেখলো সবকিছুই অন্ধকার, কিন্তু হঠাৎ করেই সব লাইট জ্বলে উঠলো এবং সে দেখলো তার সামনে জাংকুক হাঁটু মুড়ে বসে আছে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ ভেরি মাচ। আমি সমুদ্রের নামে দিব্যি করে বলতে পারি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কথা দিচ্ছি তোমার গায়ে কোনো আঁচ আসতে দেব না। যে আসবে তাকে শেষ করে দেব। তের চোখ দিয়ে অনবরত জল পড়ছে। সেও যে এই কথাটাই শুনতে চেয়েছিল। তে জাংকুকের কাঁধে হাত দেয় এবং তাকে জড়িয়ে ধরে। ভালোবাসি আপনাকে, খুব 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 ভালোবাসি। জানি না কবে কিভাবে, কিন্তু বাসি, খুব করে বাসি জাংকুক। তেহিয়াং কাঁদতে থাকে। কেউ নেই আমার, কেউ নেই আমার, জানেন, কেবল আপনি আছেন। আপনাকে ছাড়া আমার কেউ নেই। কখনো ছেড়ে যাবেন না তো? না, কখনো যাব না। তে মনে মনে ভাবে, আমি ওই হলি লোটাসকে খুঁজে নিই, তারপর সারা জীবনের মতো আপনার কাছে থেকে যাব জাংকুক। জাংকুকও এদিকে মনে মনে ভাবে, একবার হলি লোটাসকে আমি পাই, তারপর তোমাকে আমার রানী করে নিয়ে যাব তেহিয়াং। তে ও জাংকুক দুইজনেই যেন এক অন্য জগতে আছে। তে আমাকে বিয়ে করবে? স্বীকার করবে আমাকে তোমার স্বামী হিসাবে? হবে আমার রানী? তেহিয়াং যেন জাংকুকের কথা কোনো মানে বুঝতে পারলো না। সে একটা নিশানা ঘুরে বলল, হ্যাঁ, আমি কিং জিয়ন জাংকুক আমার রাজ্যের সকল প্রজা এবং মহান সমুদ্র ও চাঁদকে সাক্ষী রেখে, দেবী হেলাকে সাক্ষী রেখে বলছি, তেহিয়াংকে আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করলাম। তাকে দিলাম আমার রানীর স্বীকৃতি। তুমি কি আমাকে স্বামী রূপে স্বীকার করলে তেহিয়াং? তেহিয়াং ঘাড় নাড়ে, এর অর্থ হ্যাঁ। জাংকুক তেহিয়াংয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় এবং তেহিয়াংকে বলে, এসো এবার আমার সঙ্গে। জাংকুক যেহেতু মানুষদের দুনিয়ায় থাকতো, তাই সে মানুষদের বিবাহ রীতিও জানতো। তাই সে আগে থেকে পেপার রেডি করে রেখেছিল। সে জানতো তেহিয়াংও তাকে সম্মতি দেবে। তাই জাংকুক আগে থেকে সেই পেপারে সাইন
সাইন করে রেখেছিল। সে তেহিয়াংকে সেই পেপারে সাইন করতে বলে। তেহিয়াং সে পেপারে সাইন করলে জাংকুক তেহিয়াংকে হুট করেই কোলে তুলে নেয় এবং বলে, আজ থেকে তুমি শুধুই আমার তেহিয়াং, শুধুই আমার। কিং জিয়ন জাংকুকের। তেহিয়াং জাংকুকের কথাগুলো কোনো কানেই নিচ্ছিল না, কারণ সে তো যেন নিজে তার হুঁশেই ছিল না। কোনটা ঠিক কোনটা বেঠিক সে যেন সবকিছুই গুলিয়ে ফেলছে। তাই সে জাংকুকের এইসব কথাগুলো কানেই নেয়নি। সে যদি এইগুলো কানে নিত তাহলে হয়তো সে প্রচুর বড় ঝটকা খেত। তে তার সব বাধা নিষেধ ভুলে নিজেকে সঁপে দেয় জাংকুকের হাতে। আর তে ও জাংকুক ডুবে যায় এক ভাটাস ভালোবাসার সমুদ্রে, যেখানে তাদেরকে ডাকার মতো কেউ ছিল না, জ্বালাতন করার মতো কেউ ছিল না, কেবল ছিল শান্তি আর সুখ। অন্যদিকে জিমিন আর সুগা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। জিমিন সুগাকে বলে, আর কত অপেক্ষা করব সুগা? তুমি কি আমাদের জন্ম উদ্দেশ্য ভুলে গেছো? আমাদের উদ্দেশ্য তাদেরকে এক করা ও তাদেরকে সাহায্য করা। এর বেশি আমরা কিছুই করতে পারবো না। জানি জিমিন, আমি সবই জানি, কিন্তু কিং ও কুইনের আসন্ন বিপদের কথা জেনেও আমি কি করে চুপ থাকবো জিমিন? আমি যা সহ্য করতে পারছি না। আমরা কেবল দর্শক সুগা, সব খেলাতে খেলবে স্বয়ং গ্রেট গড পোসাইডন। আমরা যে কিছুই করতে পারবো না, আমরা তো কেবল তার পুতুল মাত্র। সেই একই সময় অন্যদিকে মন্দিরে বোগাম পোসাইডনের মূর্তির সামনে হাত জোড় করে বসে আছে। হে প্রভু, ভাগ্য যে আবার তার সেই নির্মম খেলা শুরু করেছে, কিন্তু এবার যেন সবকিছু ঠিক হয়। সামনে যে ঝড় আসতে চলেছে সেই ঝড় যেন তারা সামলাতে পারে। প্রভু, তাদেরকে শক্তি দাও। তে ঘুম থেকে উঠে ভাবে যে সে কি ভুল করলো। আমি কি ভুল করলাম? আমাকে যে বারবার বলা হয়েছিল কারোর সঙ্গে ঘনিষ্ঠ না হতে, কিন্তু কিন্তু আমি কি করলাম? আমার সব শক্তি। আমাকে গুরুদেবের কাছে যেতে হবে, কিন্তু এক সপ্তাহ আগে তো আমি গুরুদেবের কাছে যেতে পারবো না। আমাকে সেই এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এইসবে ভাবছিল তখন জাংকুক নড়ে ওঠে এবং তের চোখ আটকে যায় জাংকুকের পিঠে। জাংকুকের পিঠে একটা খুব অদ্ভুত ট্যাটু ছিল। তেহিয়াং যেই না জাংকুকের ট্যাটুতে হাত দিয়েছে, অমনি জাংকুক তেহিয়াংয়ের হাতটা ধরে ফেলে। কি দেখছো? ওটা আমার জন্ম থেকেই আছে, আর আমাদের বেবিদেরও থাকবে। এবার ঘুমাও তো। এই কথাটা শুনে তেহিয়াং হেসে উঠল এবং জাংকুকের বুকে মাথা রাখলো। তেহিয়াং মনে মনে ভাবলো, এক সপ্তাহ পর তো এমনি আমাকে গুরুদেবের কাছে যেতে হবে। এই এক সপ্তাহ না হয় আমি একটু জাংকুকের সঙ্গে ভালো মতো সময় কাটাই। তেহিয়াং ও জাংকুকের বুকে মাথা রেখে শুয়ে পড়লো। কিন্তু কথায় আছে না যে মানুষের সুখের দিন বেশি দিন থাকে না। এভাবে 7 দিন কেটে যায়। 7 দিন পর তে বোগামের কাছে যায় এবং বোগাম তেকে দেখেই বলে, কি করেছো তুমি তেহিয়াং? তেহিয়াং প্রথমবার বোগামকে তাকে তেহিয়াং বলতে শুনলো, কারণ বোগাম সচরাচর তাকে প্রিন্সেস বলেই ডাকতো। কি হয়েছে গুরুদেব? আমি মানছি আমি ভুল। তুমি ভুল করনি, তুমি পাপ করেছো তেহিয়াং। বিশ্বাসঘাতক তুমি, তোমার লজ্জা করে না? এই কথা বলে বোগাম তেহিয়াংয়ের দিকে একটা ছুরি ছুঁড়ে দেয়, কিন্তু তেহিয়াং একটা চিৎকার দিয়ে তার সামনে নিজের শক্তি দ্বারা একটা শিল্ড টাইপের বানিয়ে নেয়, যার কারণে ছুরিটা সেখানে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তেহিয়াং তো পুরোই অবাক। গুরুদেব, আমার শক্তি? এটা কিভাবে সম্ভব গুরুদেব? এটাই তো সম্ভব তেহিয়াং, কারণ তুমি যাকে তোমার সর্বস্ব দিয়েছো সে যে কোনো সাধারণ মানবই নয়। কি বলছেন আপনি গুরুদেব? হ্যাঁ তেহিয়াং, জাংকুক যে কোনো সাধারণ মানুষ নয়। তাহলে কে সে? বোগাম একটু হাসলো। সে যে কে তার পরিচয় না হয় তুমি নিজের চোখেই জেনে নিও তেহিয়াং। খেয়াল রাখো তার উপরে, দেখবে চোখের সামনে সবকিছুই দেখতে পাবে। বোগামের কথা শুনে যেন তের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সে যাকে এত ভালোবাসে সে কিনা কোনো মানুষই নয়, এটা কি করে হতে পারে? তে এতদিন জাংকুকের সঙ্গে আছে, সে তো এইসব কিছুই লক্ষ্য করেনি। বোগামের কথা শুনে তের কানে যেন জাংকুকের বলা কথাগুলো বারবার ভাসতে লাগলো। আমার মা ভূমি আর বাবা ভূমি। তুমি এমন করে ভয় পাচ্ছ যেন তুমি নিজেই একটা গোল্ডফিশ। আমরা কিন্তু হাঙর, আমরা কিন্তু গোল্ডফিশ খাই। আমি সমুদ্রের নামে শপথ করে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। কিং জিয়ন জাংকুক, দেবী হেলার নামে শপথ করে বলছি আমি তেহিয়াংকে আমার রানী রূপে গ্রহণ করব। তেহিয়াং, আজ থেকে তুমি শুধুই আমার আর কারণ নেই। তুমি আমার রানী তেহিয়াং। তে প্রায় দেখতো জাংকুক মাঝরাতে কোথায় যেন একটা যায়, কিন্তু তে এসব বিষয়ে গুরুত্ব দেয়নি। সে মনে করতো জাংকুকের হয়তো কোনো জরুরি কাজ থাকতে পারে, কিন্তু এখন সে দেখছে সে এইটাই তার জীবনের সবথেকে বড় ভুল করেছে। তে এলোমেলো পায়ে বাড়ি ফিরে আসে এবং তাদের রুমে চলে যায়।
সুগা থেকে অনেকবার জিজ্ঞাসা করেছে যে তার কি হয়েছে, কিন্তু তে কিচ্ছুই বলেনি। রাতে জাংকুক বাড়ি ফিরে আসলে তে তাকে বলে, আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন জাংকুক? জাংকুক প্রথমবার তের মুখে তার নাম শুনলো এবং তাই সে একটু অবাক হলো এবং বলল, না, কেন? আমি কি লুকাবো তোমার কাছ থেকে? আপনাকে আমি খুব ভালোবাসি জাংকুক, কখনো এমন কিছু করবেন না যাতে আমার এই বিশ্বাস ভেঙে যায়। তে, তোমার কি কিছু হয়েছে? আমাকে বলতে পারো তুমি। তে কিছু না বলেই শুয়ে পড়ল। পরের দিন তে সারাদিন জাংকুককে সকল কার্যকলাপ ফলো করে। জাংকুক সেটা খেয়াল করলেও সে দেখে কিছুই বলেনি। জাংকুক তার পাশ থেকে উঠে প্রথমে একটা ঘরে যায়, তারপর সেখান থেকে এসে কোথাও একটা যেন চলে যায়। জাংকুক যেতেও তে উঠে পড়ে এবং সেই রুমে চলে যায়। তে ওই রুমে গিয়ে নির্বাক হয়ে যায়। এই রুমটা ছিল সমস্ত কিছু পুরনো বই ও কাগজপত্র দিয়ে ভরা। তে একটা ছবি দেখতে পায় যেটা পর্দা দিয়ে ঢাকা ছিল। তে ওই পর্দাটা ধরে টানতেই সে 4 কদম পিছিয়ে যায়, কারণ সেই ছবিটা ছিল জাংকুকের, কিন্তু কোনো মানুষ নয়, মারম্যান রূপে। আর তার নিচে অ্যাটলান্টিসের ভাষায় লেখা ছিল, কিং জিয়ন জাংকুক, ডার্ক কিংডম। তে আর দাঁড়াতে পারে না, তার পা কাঁপছে। না, এটা এটা হতে পারে না। জাংকুক জাংকুক সে হতে পারে না, কিছু একটা ভুল হচ্ছে। কিন্তু তে আরো এক দফা অবাক হয়ে যায় যখন তার চোখ পড়ে একটা বইয়ের উপর, যার উপরে একটা ডিজাইন ছিল। একই ডিজাইন সে জাংকুকের পিঠেও দেখেছিল। তের কানে ওই কথাটা ঘুরতে লাগলো, এটা আমার জন্মগতই আছে, এটা আমার বংশের চিহ্ন, আর আমাদের বেবিদের গায়েও থাকবে। না, এবার শুয়ে পড়ো। তেই সেই বইটা হাতে নিল এবং বইটার প্রথম পৃষ্ঠা খুলতেই দেখলো তার উপরে বড় বড় করে লেখা, অ্যাটলান্টিস, ডার্ক কিংডম, রয়্যাল ফ্যামিলি। তে যেন এবার সম্পূর্ণ অবাক হয়ে গেল। তে এবার পুরো শিওর যে জাংকুকই সে। এই কারণেই হয়তো জাংকুককে প্রথম দেখে তেহিয়াং মনে করেছিল যে সে যেন তাকে কোথাও দেখেছে। বিশেষ করে জাংকুকের সেই উজ্জ্বল নীল চোখগুলো সে কি করে ভুলবে, যেইটা সে দেখেছিল সেই দিন, যেই দিন তার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তে নিজের চোখের জল মুছে বলে, আমি কাঁদছি কেন? ভালোই তো হয়েছে, আসল রূপ সামনে এসেছে, খুনির আসল রূপ। জাংকুক এই সব কিছুই দেখছিল, সে রুমে ছিল। তে ধীর পায়ে রুমে ফিরে আসে। জাংকুক তের দিকে এগিয়ে যায়। তে অগ্নিদৃষ্টিতে জাংকুকের দিকে তাকায়। জাংকুক সেইখানেই থেমে যায়। জাংকুক তেকে দেখে বলে, তে তুমি বিচে আসো, তোমাকে আমার কিছু বলার আছে। তে কোনো কথা না বলে জাংকুকের পার্সোনাল বিচে চলে যায়, যেটা তার বাড়ির পেছনেই ছিল, কারণ জাংকুকের ম্যানশনটা ছিল একদম সমুদ্র লাগোয়া। বিচে সেই জাংকুক তেকে জড়িয়ে ধরে এবং বলে, দেখো তে, আমি। হঠাৎ তে জাংকুককে তার শক্তি প্রয়োগ করে সজোরে ধাক্কা মারে, যার কারণে জাংকুক তের থেকে একটু দূরে ছিটকে যায়। তে, বিশ্বাসঘাতক আপনি লোভী, আপনি হরিলোটাস খুঁজছেন তাই না, ক্ষমতার জন্য, আর আমাকেও ব্যবহার করবেন, তারপর ছুঁড়ে ফেলে দেবেন। বিশ্বাস করেছিলাম আপনাকে, কিন্তু আপনি সেই বিশ্বাসের মর্যাদা রাখেননি জাংকুক। জাংকুক যেন সম্পূর্ণ স্তব্ধ। তে এসব কি করে জানলো? কিন্তু সে নিজেকে সামনে দিয়ে বলল, হ্যাঁ, আমি মানলাম আমি মানুষ নই। আমি মানলাম যে আমি তোমাকে ঠকিয়েছি, আমি নিজের আসল পরিচয় গোপন করেছি। আমি হচ্ছি ডার্ক কিংডমের কিং জিয়ন জাংকুক। কিন্তু তুমিও তো হলিলোটাসই খুঁজছো তাই না, লাইট কিংডমের প্রিন্সেস কিং তেহিয়াং তে? তুমিও তো আমাকে মিথ্যে বলেছো, তোমার পরিচয় গোপন করেছো, তাহলে তুমিও কি বিশ্বাসঘাতক নও? তে অবাক, আপনি কি করে আমার পরিচয় জানলেন? জাংকুক একটু হাসলো। তুমি আমাকে হাসালে তেহিয়াং, তুমি আর আমি দুজনেই একই প্রজাতির জীব। তুমি হয়তো খেয়ালই করনি, কিন্তু আমি তোমাকে খুব ভালোভাবেই খেয়াল করেছিলাম তেহিয়াং। আমি তো তোমার পরিচয় সেই দিনই জানতে পেরেছিলাম, যেই দিন আমরা খুবই কাছাকাছি এসেছিলাম, ঘনিষ্ঠ হয়েছিলাম আমরা একে অপরের সঙ্গে। আমি তোমার আসল রূপ এক ঝলক দেখেছিলাম তেহিয়াং, যা হয়তো তোমার অসাবধানতায় প্রকাশ পেয়েছিল। কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি তেহিয়াং, ভালোবাসি আমি তোমাকে, একদম নিঃস্বার্থভাবে ভালোবাসি তোমাকে। তুমি কি আমাকে বাসো না? তে চিৎকার করে বলে, বাসতাম, ভালোবাসতাম আমি, কিন্তু সেই জিয়ন জাংকুককে, যে একজন মানুষ ছিল, আমার স্বামী ছিল সে, তাকে নয় যে ডার্ক কিংডমের কিং, আর আমার বাবা ও রাজমাতার খুনি। কি খুনি মানে? কেন মনে পড়ছে না? আমি নিজের চোখে দেখেছিলাম আপনাকে, যেদিন আপনি আমার বাবা ও রাজমাতাকে
সৈনিকদেরকে দিয়ে, নিজের সৈনিকদের দিয়ে। মনে পড়ছে না আপনার? তোমার কথা ভুল হচ্ছে। আমি দেবা হেলার নামে শপথ করে বলতে পারি যে আমি দেবী হেলা। দেবী হেলা যে কিনা নিজেই ছলনাকারী। তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমার আরাধ্যাকে তুমি কিচ্ছু বলবে না। তিনি তোমার দেবতা পোসাইডনের মতো নন, বিশ্বাসঘাতক নন তিনি। আজ তার কারণেই হইলোটাস ও দেবী হেলা অভিশপ্ত। ব্যাস, আমি আর একটাও কথা শুনতে চাই না। পারলে একবার অন্তত পোসাইডনের মন্দিরে যেও, নিজের এই ভুল ধারণা ভেঙে সত্যের পথে আসতে। আর হলিলোটাস আমি নিজেই উদ্ধার করে নেব। এতে আমার কোনো খুনি বা বিশ্বাসঘাতকের সাহায্যের প্রয়োজন নেই। জাংকুক তেহিয়ানকে আর কিছুই বলে না, সে শুধু এইটুকুই বলে, ঠিক আছে, আমি তোমাকে আর কিছুই বলবো না তেহিয়ান। যেদিন তুমি নিজে বুঝবে যে তোমার প্রতি আমার ভালোবাসা একদম নিখাত ছিল, আমি নির্দোষ, দেবী হেলার দিব্যি, তোমাকে আমি সেই দিন স্বরূপে সাদরে গ্রহণ করব তেহিয়ান। অপেক্ষা করব আমি তোমার জন্য। আশা করি সেই দিন আর কখনোই আসবে না। এই কথা বলেই তে এক মুহূর্তে সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। কেবল সেখানে দাঁড়িয়ে থাকে জাংকুক। জাংকুক বলে, আজ সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু তে কোন খুনের কথা বলছিল? কি করেছি আমি? বা আমার প্রজারা তো কোনোদিনও লাইট কিংডমের ক্ষতি করিনি। তাহলে আমাকে এক্ষুনি গুরুদেবের কাছে যেতে হবে। জাংকুক এক মুহূর্ত দেরি না করেই ডার্ক কিংডমে ফিরে আসে এবং কায়ের কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তা দেখে সে তার জন্য পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে কায় কালো জাদুর প্রক্রিয়া করছে আর বলছে, শুধু কালকের রাতটা, তারপর ওই জাংকুক আর তেহিয়ানকে মেরে হলিলোটাস আমার। যেমন বহু শতাব্দী আগে এই দুই রাজ্যের মধ্যে ভাঙন ধরিয়েছিলাম, হেলা ও পোসাইডনকে আলাদা করেছিলাম, তেমন এইবার ওদেরও করব। পোকা জাংকুক আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। ওর বাবা তো একদমই করতো না, তাই শেষ করে দিয়েছি। এখন ওকেও শেষ করে দেবো। তারপর এই গোটা জগৎ আমার। অসম্ভব, এটা হতে পারে না। হেলা পোসাইডনকে আলাদা করেছে মানে? গুরুদেব এসব কি বলছেন? জাংকুকের মনে তেল বলা কথাগুলো ভেসে আসে। যদি সত্যের মুখোমুখি হতে চাও তাহলে একবার অন্তত পোসাইডনের মন্দিরে যেও জাংকুক। জাংকুক আর এক মুহূর্তে দেরি না করে তাদের রাজ্যের সীমান্তে থাকা পোসাইডনের মন্দিরে চলে আসে। সেখানে এসে সে পোসাইডনকে ডাকতে থাকে, গ্রেট গড পোসাইডন, আমি কোনোদিনও আপনার কাছে কিচ্ছু চাইনি। আমি কোনোদিনও আপনার শরণে আসিনি, কিন্তু আজকে আসছি। আমাকে সব সত্যি জানান পোসাইডন, কি আছে? আমি তো মিথ্যার বেড়াজালে আবদ্ধ, আমাকে সব সত্যি জানান। তখনই জাংকুকের সামনে পোসাইডন আসেন। তিনি জাংকুককে বলেন, ডার্ক কিংডমের কিং জন জাংকুক, আমি জানতাম তুমি একদিন আমার কাছে ঠিকই আসবে। তোমার মনের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, শোনো তাহলে। পোসাইডন জাংকুককে যে দৃশ্যগুলো দেখাচ্ছিল সেই একই দৃশ্য পোগামো তেহিয়ানকে দেখাচ্ছিল। সেই দৃশ্য দেখে তেহিয়ান পুরোই অবাক। গুরুদেব, তুমি তোমার জীবনের সবথেকে বড় ভুল করেছো প্রিন্সেস। তোমাকে বারবার বলা হয়েছিল যা চোখে দেখা হয় তা কখনোই সত্যি হয় না, আর যা সত্যি হয় তা চোখে দেখা যায় না। কিন্তু তুমি যে কথাটার মানেই বুঝতে পারোনি। নিয়তি যে তার খেলা খেলে দিয়েছে, এবার তোমাকেই তোমার ভুল শোধরাতে হবে তেহিয়ান। যাও তেহিয়ান, জাংকুকের কাছে যাও, উদ্ধার করো তোমরা হলিলোটাস, আর ফিরিয়ে দাও তাকে সমুদ্রের বুকে। বিজয়ী ভব। তেহিয়ান চলে যায়। তেহিয়ান সেই পাহাড়ের মাথায় গিয়ে দেখে জাংকুকও সেখানে আছেন। তেহিয়ান জাংকুককে দেখে থমকে দাঁড়ায়। তেহিয়ান জাংকুকের দিকে দৌড়ে যায় এবং জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক, জাংকুক, আমাকে ক্ষমা করে দাও জাংকুক, আমাকে ক্ষমা করে দাও জাংকুক, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি সব জানতে পেরেছি জাংকুক। এবার ওই কাইকে আমি ছাড়বো না জাংকুক, সে আমার সব কেড়ে নিয়েছে জাংকুক, সব কেড়ে নিয়েছে। জাংকুক তেহিয়ানকে সামলে বলে, সে শুধু তোমার একার সবকিছু কাড়েনি তেহিয়ান, সে যে আমার সবকিছু কেড়ে নিয়েছে, অনাথ করে দিয়েছে আমাকে। সে যে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু এবার তাকে শাস্তি দেওয়ার পালা চলে এসেছে। আজকেই ব্লু মুন নাইট তেহিয়ান, আর আজকেই আমাদের হলিলোটাস উদ্ধার করতে হবে। আর তেহিয়ান, কাইকে, হ্যাঁ জাংকুক, আমি জানি কাইকে আমরা মারতে পারবো না, তাকে সে নিজেই মারতে পারবে। চলো আমরা হলিলোটাস আনতে যাই। তেহিয়ান আর জাংকুক সেই গুহায় চলে যায় যেখানে হলিলোটাস ছিল। তে আর
জাংকুক সারাদিন হলি লোটাসের কোনো চিহ্ন মাত্র খুঁজে পায় না। কিন্তু যখনই রাত হয় এবং ব্লু মুনের প্রথম আলো একটি পাথরের উপরে পড়ে, তখনই তে জাংকুকের চোখ আটকে যায় এক উজ্জ্বল রশ্মির দিকে, যে রশ্মির আলো ধীরে ধীরে আরো উজ্জ্বল হতে যাচ্ছিল। তে আর জাংকুক সেখানে যায় এবং গিয়ে দেখে সে পাথর ভেদ করে বেরিয়ে আসছে একটা খুবই সুন্দর উজ্জ্বল ফুল, অর্থাৎ হলি লোটাস। তে আর জাংকুক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারা যখনই সেই ফুলটা হাতে নিতে যাবে, তখন তাদের দিকে একটা ছুরি ছুটে আসে এবং তা গিয়ে লাগে একটা পাথরে। তে আর জাংকুক চমকে পেছন দিকে তাকায়, দেখে তাদের পেছনে কাই এবং অনেক লোকজন দাঁড়িয়ে আছে। কিনচিয়ন জাংকুক, সব সত্যি তো তুমি জেনেই গেছো, তাহলে এটাও জেনে নাও, হলি লোটাস কেবল আমার। তুমি আর রাজকন্যা তেইয়াং দুজনে এখান থেকে ফিরতে পারবে না, শেষ হয়ে যাবে তোমরা। যাও, আক্রমণ করো তোমরা ওদের। কায়ের এই কথা বলার সঙ্গে সঙ্গে একে একে ডার্ক কিংডমের বহু সৈন্য তে আর জাংকুকের উপরে আক্রমণ করতে থাকে। তারা কেউ নিজেদের হুঁশে ছিল না, তারা সবাই বোগামের সম্মোহনে ছিল। জাংকুক তাদেরকে হত্যা করছিল না, কিন্তু তাদেরকে অজ্ঞান করে দিচ্ছিল, কারণ তারা সবাই যখন দেখে যে তে আর জাংকুক সমস্ত সৈন্যদেরকে ঘায়েল করে ফেলেছে, তখন সে নিজে আসে তে আর জাংকুকের উপর আক্রমণ করতে। তে ও জাংকুক কায়ের সঙ্গে পেরে উঠছিল না, কারণ ব্লু মুনের সময় সকল মারমেড বা মারম্যানরাই দুর্বল হয়ে পড়ে। তে ও জাংকুক খুব কষ্ট করে হলি লোটাসের কাছে যায় এবং তার কাছে আকুতির সুরে বলে, হলি লোটাস, বাঁচাও সকলকে, দেখাও তোমার ক্ষমতা। সেই সময় কাই তে ও জাংকুকের দিকে তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা ছুড়ে দেয়, কিন্তু তে ও জাংকুক তার কাছে সেটা পৌঁছানোর আগে হলি লোটাস তাদের সামনে একটা শিল্ড তৈরি করে। তে ও জাংকুক অবাক হয়ে যায়। তে ও জাংকুকের প্রেম ছিল পবিত্র ও প্রকৃত, তাই তাদের সেই রক্তাক্ত স্পর্শে হলি লোটাসের অভিশাপ কেটে যায়। শক্তি প্রয়োগ করে কায়ের নিক্ষেপ করা অস্ত্র কায়ের দিকে ফিরিয়ে দেয় এবং তার আঘাতে কায় সেখানে নিহত হয় এবং ছাই হয়ে যায়। হলি লোটাস থেকে একটা রশ্মি বেরিয়ে তে ও জাংকুকের কায়ে গিয়ে লাগে এবং তাদের সমস্ত ক্ষত সেরে যায় এবং তারা তাদের শক্তি কয়েক গুণ বেশি অনুভব করে। জাংকুক, আমরা পেরেছি জাংকুক, দেখো জাংকুক, আমরা পেরেছি। হ্যাঁ তে, পেরেছি আমরা, আর তে, ভালোবাসি তোমাকে। এই যা, তে জাংকুকের বুকে মুখ লোকায়। এরপর তারা হলি লোটাসকে সঙ্গে নিয়ে হেলা ও প্রসাডের কাছে ফিরে আসে এবং তাদেরকে উৎসর্গ করে। তারপর মাম্মা, তারপর কিং আর কুইন তাদের লিটল প্রিন্সেস সঙ্গে হ্যাপিলি দিন কাটিয়ে থাকে। আমার মতো দেখতে ছিল পাপা, ঠিক তোমার মতো। এই কথাটা বলেই জাংকুক তার ছেলের পেটে সুসু দিতে লাগে। পাপা, পাপা প্লিজ, মাম্মা সেভ মি। নাও নাও, অনেক হয়েছে, এবার ঘুমাও। কুকি, তোমার না সকালে স্কুল যেতে হবে। তে কুকিকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমিয়েছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু জাংকুক, কুকির স্কিন যে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, ওর শক্তি যে ধীরে ধীরে আনলক হচ্ছে, ও যে এই কষ্ট সহ্য করতে পারবে না জাংকুক। তে ও জাংকুকের ছেলে তেকুক জন্মানোর পর তে ও জাংকুক চেয়েছিল যে তাদের ছেলে মানব জগৎকে চিনুক এবং মানব জগতে বেড়ে উঠুক, কারণ তাকেও যে হিউম্যানের মারমেড ওয়ার্ল্ডের সঙ্গে সব সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু তার আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যা অনেক বেশি কষ্টকর। চিন্তা করো না মাই কুইন, আমার ছেলে এইটুকু কষ্ট ঠিক সহ্য করতে পারবে। তে মাথা নাড়ে। তাহলে চলো যাওয়া যাক, চলো। তে ও জাংকুক সমুদ্রে লাফ দিতেই তাদের বডি চেঞ্জ হয়ে যায় এবং দুজনেই চলে যায় সমুদ্রের আরো গভীরে, যেখানে আছে তাদের রাজ্য, তাদের জন্য যেখানে অপেক্ষা করছে তাদের প্রজারা, এবং সর্বোপরি হলি লোটাস, যাকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই সম্পূর্ণ গল্পটা। তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার শরীর একটু অসুস্থ থাকার কারণে স্টোরিটা জানি এন্ডিংটা অতটা হয়তো ভালো হয়নি, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমি নেক্সট স্টোরিগুলো আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা স্টোরিটা এনজয় করো, আর আমি আসি। আমি আবার ফিরে আসবো নতুন কোনো একটা ওয়ান শটের সঙ্গে। ততদিনের জন্য